ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জেপিজি। এই ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ইতিহাস টেক্সট বইয়ের অনুশীলনী প্রশ্নের উত্তর। তোমাদের টেক্সট বইয়ের প্রশ্নের প্রথমেই আছে এক, নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও। ক নম্বর বিবৃতি আছে গান্ধী পাশ্চাত্য আদর্শের বিরোধী ছিলেন। ব্যাখ্যা এক, গান্ধী রক্ষণশীল মানুষ ছিলেন। ব্যাখ্যা দুই, গান্ধী মনে করতেন পাশ্চাত্য আদর্শ ভারতের প্রকৃত স্বরাজ অর্জনের পথে বাধা। ব্যাখ্যা তিন, গান্ধী চাইতেন ভারতের সমস্ত মানুষ সরল জীবনযাপন করুক। এখানে সঠিক ব্যাখ্যা হবে ২ নম্বরটা, গান্ধীজি মনে করতেন পাশ্চাত্য আদর্শ ভারতের প্রকৃত স্বরাজ অর্জনের পথে বাধা। এরপর খ নম্বর বিবৃতি হচ্ছে ১৯১৯ খ্রিস্টাব্দে রাওলাট আইন তৈরি করা হয়েছিল। এখানে সঠিক ব্যাখ্যা হবে ২ নম্বরটা, ব্রিটিশ বিরোধী ক্ষোভ ও ব্রিটিশ আন্দোলনগুলি দমন করার জন্য। এরপর গ নম্বর বিবৃতি হচ্ছে গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন। এখানে সঠিক ব্যাখ্যা হবে ১ নম্বরটা, ভারতের জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য। এরপর ঘ নম্বর বিবৃতি হচ্ছে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল। এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা ৩, সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিলেন না। এরপর নম্বর বিবৃতি হচ্ছে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার নেন। এর সঠিক ব্যাখ্যা হবে ২ নম্বরটা, আজাদ হিন্দ বাহিনীর সাহায্যে ব্রিটিশ অধিকৃত ভারতীয় ভূখণ্ডে আক্রমণ চালানোর জন্য। এরপর ২-এর দাগে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে আছে বিহারের চম্পারণ। এর সঠিক উত্তর হবে কৃষক আন্দোলন। তারপর ক স্তম্ভে আছে স্বরাজ্য দল। এর সঠিক উত্তর হবে প্রথমটা, চিত্তরঞ্জন দাস। নেক্সট ক স্তম্ভে আছে বিনয় বাদল দীনেশ। এর সঠিক উত্তর হবে অলিন্দ যুদ্ধ। তারপর ক স্তম্ভে আছে ভগৎ সিং। এর সঠিক উত্তর হবে লাহোর ষড়যন্ত্র মামলা। তারপর শেষে আছে পট্টভি সীতারামাইয়া। এর উত্তর হবে হরিপুরা কংগ্রেস। এরপর ৩-এর দাগে আছে অতি সংক্ষেপে উত্তর দাও ৩০ থেকে ৪০টি শব্দে। ক নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার আন্দোলন মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনে কী প্রভাব ফেলেছিল? উত্তর, দক্ষিণ আফ্রিকার আন্দোলন মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনে বিরাট প্রভাব ফেলেছিল। দক্ষিণ আফ্রিকার আন্দোলন থেকে যে অভিজ্ঞতা অর্জন হয়েছিল তাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে ভারতীয় রাজনীতিতে গান্ধীজি একাধিক গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। এছাড়াও দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির আন্দোলন ও তার সাফল্য তাকে সর্বভারতীয় ও জাতীয়তাবাদী ব্যক্তি হিসেবে পরিচয় দেয়। এরপর খ নম্বর প্রশ্ন, গান্ধীর সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী ছিল? উত্তর, সত্য ও আগ্রহ এই দুটি শব্দের সমন্বয়ে সত্যাগ্রহ শব্দটি গঠিত। সাধারণ অর্থে সত্যের প্রতি আগ্রহকে সত্যাগ্রহ বলে। গান্ধীজির মতে সত্যাগ্রহ হল আত্মার শক্তি বা প্রেমের শক্তি। অন্যায়ের বিরুদ্ধে শান্ত ও নিরস্ত্রভাবে পরিচালিত সংগ্রামই ছিল সত্যাগ্রহ। এরপর গ নম্বর প্রশ্ন, স্বরাজ্যপন্থীদের আন্দোলনের মূল দাবিগুলি কী ছিল? উত্তর, স্বরাজ্যপন্থী আন্দোলনের মূল দাবিগুলি হল ১. ভারতীয়দের উন্নয়নের সহায়ক নানা প্রস্তাব ও বিল উত্থাপন করা। ২. আইনসভায় প্রবেশ করে সরকারি কাজের বিরোধিতা করা। ৩. সরকারের বাজেট প্রত্যাখ্যান করা। এরপর ঘ নম্বর প্রশ্ন, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? উত্তর, খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। খান আব্দুল গফর খান উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে মহাত্মা গান্ধীর আদর্শে আইন অমান্য আন্দোলন সংগঠিত করেন। মহাত্মা গান্ধীর আদর্শে
সীমান্ত অঞ্চলে আন্দোলন গড়ে তুলেছিলেন বলে তাকে সীমান্ত গান্ধী বলা হয়। এরপর ১৯ নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কী ছিল? উত্তর, ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার নাম চিরস্মরণীয়। মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে মেদিনীপুর জেলার তমলুকে ভারত ছাড়ো আন্দোলনের সমর্থনে মহামিছিল বের হয়। প্রায় ২০,০০০ মানুষের এই মহামিছিল বিভিন্ন দিক থেকে তমলুক থানা ও আদালত ভবন দখল করার জন্য অগ্রসর হয়। সেই সময় পুলিশের নির্মম গুলিতে নিরস্ত্র মাতঙ্গিনী হাজরা শহীদ হন। তোমাদের যদি এ ধরনের বিভিন্ন বিষয়ের নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোন বিষয়ে কী ভিডিও লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই বিষয়েও তোমাদেরকে একটি ভিডিও তৈরি করে দেওয়ার। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।